নমস্কার, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। দীঘাতে আমরা অনেকেই যাই এবং দীঘা হচ্ছে বাঙালিদের অন্যতম একটা ফেভারিট ডেস্টিনেশন। তাই দীঘায় আপনারা কিভাবে আসবেন এবং এসে কোথায় থাকবেন তার ওপর আমি দুখানা ভিডিও বানিয়েছি। যদি কোনো কারণে মিস হয়ে গিয়ে থাকে তাহলে এখনই গিয়ে আমার চ্যানেলে দেখে আসার অনুরোধ রইল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দীঘা থেকে কলকাতা ফিরে যাচ্ছি আমরা। দীঘা থেকে কলকাতা ফেরার প্রচুর অপশন রয়েছে। ট্রেনের পাশাপাশি যেমন গাড়ির অপশন রয়েছে তেমনি প্রচুর বাসেরও অপশন রয়েছে। সেরকমই আজ একটা লাক্সারিয়াস বাসে করে আমরা দীঘা থেকে কলকাতা ফিরছি। দীঘার যে হোটেল অম্বালিকা তার পাশেই কিন্তু এখানে একটা অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে অটো রিজার্ভ করে দীঘা মোহনা। মোটামুটি 300 থেকে 400 টাকা পড়বে কিন্তু পুরো রিজার্ভ করলে। পাশেই চোখে পড়ল অটো স্ট্যান্ডের রেট চার্ট। এখান থেকে নানান জায়গার অটো ভাড়া এখানে দেওয়া রয়েছে। প্রয়োজন পড়লে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অটো স্ট্যান্ড থেকে মোহনা পৌঁছতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। আর যাত্রাপথের অলমোস্ট 50% রাস্তা কিন্তু সমুদ্রের বরাবর। আর তার ফলেই জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। পৌঁছে গেছি আমরা দীঘা মোহনা। হ্যাঁ, চলুন আপনাদের একবার ঘুরে দেখাচ্ছি জায়গাটা। এই দীঘা মোহনা কিন্তু মাছের জন্য ফেমাস। এখানে কিন্তু সকালবেলা এলে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাবেন। মাছের একটা বাজারও রয়েছে, তো এখান থেকে কিন্তু আপনারা মাছ নিয়ে বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। দেখুন কত রকমের মাছ, এগুলো সবই কিন্তু বেসিক্যালি ড্রাইড ফিশ, শুটকি মাছ যাকে আমরা বলি। আর কাঁচা মাছ মানে ফ্রেশ ফিশ কিন্তু ওই পাশটায় রয়েছে। এটা আছে 30 টাকা শো, এটা 40 টাকা শো, এটা 50 টাকা শো, এটা 400 টাকা কেজি, এটা 500 টাকা কেজি। ইলিশ আছে, কাঁচা আছে, চিংড়ি আছে, আলমিশালি আছে। ইলিশ কত করে গো? ইলিশ ওটা 2 কিলো লেভেলের সাইজ হবে 1600 টাকা। এটা নিলে আপনার 1000 টাকা, এটা নিলে 700 টাকা। চলুন এবার মোহনা পয়েন্টের দিকে যাই। এখানে আমাদের চোখে পড়ল এরকম প্রচুর মাছ ধরার ভটভটি। আমরা কিন্তু দীঘার যে মোহনা সেখানে দাঁড়িয়ে রয়েছি। মোহনার মানে হচ্ছে দুটো সমুদ্র বা দুটো নদী বা একটা নদী একটা সমুদ্রের কিন্তু যে মিটিং পয়েন্ট, যে কনফ্লুয়েন্স, তাকে কিন্তু মোহনা বলে। এইটা হচ্ছে চম্পা নদী, মানে আমার বাঁ পাশে হচ্ছে চম্পা নদী, আর ডান পাশে মানে এইটা হচ্ছে কিন্তু বিস্তীর্ণ বঙ্গোপসাগর। আর ওই সোজা যে পয়েন্টটা যেখানে আমরা যাবো একটু পরে হেঁটে, সেইটা হচ্ছে কিন্তু চম্পা নদী আর বঙ্গোপসাগরের যে মিটিং পয়েন্ট, মানে যে কনফ্লুয়েন্সটা, সেইটা। তো এটাই হচ্ছে মোহনা। আর যদি এক কথায় বলা যায় তাহলে কিন্তু সত্যি অনবদ্য লাগছে, মানে সুন্দর হাওয়া দিচ্ছে এবং বিচটাও এই এরিয়াটায় দেখা যাচ্ছে। এদিকে নদীটার ভিউটাও খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে দীঘা থেকে কিন্তু অনেক বেটার। ওই যে দূরে যে পয়েন্টটা, অত অবধি আপনি যেতে পারবেন, কিন্তু এই সময় আপনাদের নিয়ে যাচ্ছি না, কারণ জোয়ার আসছে এবং জল কিন্তু বাড়ছে। তো অলরেডি এই যে ফুটপাথটা তার উপরে কিন্তু জল চলে আসছে, তো ইটস নট সেফ ফর আস টু গো ওভার দেয়ার। আপনি যেই সময় আসবেন যদি জোয়ার থাকে তাহলে প্লিজ যাবেন না, যদি ভাটা থাকে তাহলে কিন্তু একদম ওই এন্ড অবধি আপনি যেতে পারবেন। জল কিন্তু অলরেডি বাড়তে শুরু করেছে। পেছনে আমার বঙ্গোপসাগর আর এই পাশে হচ্ছে চম্পা নদী। দেখুন জোয়ার আসছে, জল কিন্তু বাড়ছে, ওই জন্য আমরা বেশি দূর আর যেতে পারলাম না, এখন কিন্তু ফিরে যাচ্ছি। এটা হচ্ছে এই মোহনার সমুদ্র সৈকত। একটা জিনিস কিন্তু না বলে থাকতে পারছি না, মানুষ যেখানেই যায়
সেখানেই কিন্তু নোংরা আর আবর্জনাটা ফেলে আসে, সেটা একদমই করা উচিত নয়। এত সুন্দর বিচটা দেখতেই পাচ্ছেন কি নোংরা করে রেখেছে লোকেরা, চারিদিকে প্লাস্টিকের বোতল, শিশি। সুন্দর জায়গাকে সুন্দর রাখার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের সকলের। এখানে অলমোস্ট আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা আমাদের রিজার্ভ করা অটো ধরে আবার ফিরে চললাম নিউ দীঘা। ফিরে যাওয়ার পথে চোখে পড়ল দীঘার জগন্নাথ মন্দির। পুরীর আদলে তৈরি হওয়া এই মন্দির শুনলাম নাকি দর্শনার্থীদের জন্য 2025 সালে খুলবে। মোহনা ঘুরিয়ে কিন্তু আমাদের অটোটা আবার এই হোটেল অম্বালিকার সামনেই ড্রপ করে দিল। আমাদের ভাড়া ওনারা বলছিলেন 300 টাকা, কিন্তু ওখানে যেহেতু অ্যাকচুয়ালি আমাদের ওখানে টাইম দিয়েছিলেন ওনারা ঘোরার হচ্ছে আধ ঘন্টা থেকে 40 মিনিট, তো আমাদের আধ ঘন্টা থেকে 40 মিনিটের বেশি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। তো তার জন্য উনি 50 টাকা এক্সট্রা চার্জ করলেন, মানে আমাদের টোটাল ভাড়া পড়লো হচ্ছে ঘুরতে 350 টাকা মতো। তো হোটেল অম্বালিকার পাশে ড্রপ করে দিলেন। ওখান থেকে দীঘা সি বিচ, মানে নিউ দীঘা সি বিচ কিন্তু একদম 2-3 মিনিটের হাঁটা। তো আমরা এখন আবার নিউ দীঘা সি বিচে চলে এসেছি। এরপর আমাদের বাস রয়েছে হোটেল অম্বালিকা থেকেই, মানে ওখান থেকেই আমাদের পিক আপ রয়েছে শ্যামলী পরিবহনের বাসে। তো সেইটার কত কি ভাড়া আমি জার্নি চলাকালীন বলে দেবো আপনাদের, আর কিভাবে বুক করবেন সেই ডিটেলসগুলোও বলে দেবো। এখন টাইম হচ্ছে ঘড়িতে 11টা বাজে। তো এখনও আমাদের কাছে প্রায় 2 ঘন্টা আরও 40 মিনিট, মানে 2 ঘন্টা 40 মিনিট মতো রয়েছে। তো সেই টাইমটায় আমরা দীঘা সি বিচটাতেই একটুখানি ঘুরে নেব, আর তারপর একটু লাঞ্চ করে নেব। করে 1:40 বাস, তার মানে 15 মিনিট আগে রিপোর্টিং, মানে প্রায় 1:20-25 নাগাদ আমাদের কিন্তু ওই হোটেল অম্বালিকার সামনে গিয়ে দাঁড়াতে হবে। ওখান থেকে কিন্তু বাস পিক আপ করবে। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে যখন আমরা বাসে উঠবো বা বাস আমাদের যখন আসবে তখন। এখন ঘড়িতে প্রায় সময় হচ্ছে 1:10, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেল অম্বালিকা। চলে এসেছি আমরা হোটেল অম্বালিকার সামনে বিচ থেকে খাওয়া দাওয়া করে। আমাদের কিন্তু এখান থেকে শ্যামলীর বাস আছে, যেটা আপনাদের সঙ্গে বললামই একটু আগে। তো শ্যামলী পরিবহনের বাস কিন্তু এখান থেকে আমাদের পিক আপের টাইম হচ্ছে 1:40। ওনাদের বলেছেন আমাদের অ্যারাইভাল টাইম 15 মিনিট আগে বলেছিলেন। চলে এসেছি, ওয়েট করি এখানেই বাসটা আসুক। বাসটা এলে কিন্তু একবার বাইরে থেকে বাসটা কেমন দেখতে আর ভেতরটা ওঠার সময়ও কিন্তু দেখা। ঘড়িতে সময় 1:35 আর আমাদের বাস কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছেন। একবার জিজ্ঞেস করে নিন। এটা দেখে উঠে 2728। চলুন এবার বাসে উঠি, আর বাসের ভেতরটা কেমন সেটা আপনাদের দেখাই। শ্যামলী পরিবহনে সবকটা বাসই কিন্তু ভলভো, এবং যেমনটা দেখতেই পাচ্ছেন ভেতরে 2x2 সিট, আর ওপরে দুপাশে ব্যাগ রাখার জায়গা রয়েছে। এছাড়া আপনাদের যদি বড় ব্যাগ বা ট্রলি থাকে সেগুলো কিন্তু বাসের নিচে আলাদা কম্পার্টমেন্টে রাখতে হবে। প্রতিটা সিটের ওপরে সেই সিটের নির্দিষ্ট সিট নাম্বার লেখা রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে এসি ভেন্ট আর রিডিং লাইটের ব্যবস্থা। রোদ গার্ড করার জন্য বা ওভারনাইট জার্নিতে ভেতরের প্রাইভেসি বজায় রাখার জন্য প্রতিটা জানলায় রয়েছে পর্দা। এছাড়াও প্রত্যেকটি সিট কিন্তু রিক্লাইনিং, আবার তাদের নিজস্ব আর্মরেস্টও রয়েছে। সামনে বটল আর কিছু স্টোর করার ব্যবস্থা রয়েছে, আর নিচে রয়েছে ফুটরেস্ট। তার সঙ্গে চার্জিং পয়েন্টের ব্যবস্থাও রয়েছে এই বাসগুলোতে। যদিও যে কটা চার্জিং পয়েন্ট আমি ট্রাই করলাম একটাও কিন্তু কাজ করছিল না। আর লেগ স্পেসের যদি কথা বলি তাহলে আমার মতো 5 ফিট 10 ইঞ্চি মানুষের কিন্তু অনায়াসেই পা ছড়িয়ে খুব কমফোর্টেবলি বসা যায়। আমাদের শ্যামলী পরিবহনের যে বাস রয়েছে এরকম দাম সেই ব্যাপারে একটু বলে দিই। অ্যাকচুয়ালি এই যে বাস মানে 2x2 এসি বাস, এগুলো কিন্তু দাম ভ্যারি করে। এটা কিন্তু স্ট্যান্ডিং নয়, কখনো থেকে 300, কখনো থেকে 350, কখনো 600, 700, এটা ডিপেন্ড করে। এটা অনেক কিছুর উপর
বাস কিন্তু আমাদের কোলাঘাটে 20 মিনিটের হল্ট দিয়েছে। তো এখানে একটু চা পা একটু স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবে বাসটা কলকাতা। তো এখানে কোলাঘাটে কিন্তু 20 মিনিট হল্ট রয়েছে। ঘড়িতে সময় 4:42 আর বাস কিন্তু কোলাঘাট থেকে আবার রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। বাস সাঁতরাগাছি পৌঁছতেই বুঝলাম আমাদের আজকের জার্নিটা শেষ হতে চলেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা ঢুকবে বাস। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই বাস ক্রস করলো সেকেন্ড হুগলি ব্রিজ, আর তার ঠিক খানিক পরেই পৌঁছে গেলাম আমরা এসপ্ল্যানেড। ঘড়িতে সময় হচ্ছে 6:15 আর আমাদের বাস কিন্তু ঢুকলো হচ্ছে ধর্মতলা, মানে এসপ্ল্যানেড লাস্ট স্টপ। রাইট টাইম ছিল 6:25, মানে টিকিটে লেখা ছিল বিফোর টাইম, কিন্তু ঢুকিয়ে দিয়েছে। এত ভালো টেনেছে। এবার এখান থেকে আমরা বাড়ি যাব। ট্যাক্সি করে বাড়ি ফিরতে ফিরতে কয়েকটা কথা না বলে পারছি না। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এই ভিডিওগুলো এত ভালোবাসছেন এবং প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্টও করছেন। আশা করি ফিউচারেও এইভাবেই আপনারা আমাদের সাপোর্ট করতে থাকবেন, আর সেই সাপোর্ট পেয়েই আমরা আশা করি আরও বেটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটা ভালো লাগলে, যদি ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমাদের আরও অনেক বেশি সাপোর্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।